ফ্যাসিস্ট শব্দটি উচ্চারণ করলে ইতিহাস প্রবণ যে কোনো মানুষের মনে প্রথম যে নামটি ভেসে ওঠে তা নিঃসন্দেহে বেনিতো মুসোলিনি। তিনি ছিলেন ইতালির এক নায়ক, ফ্যাসিবাদের জনক। 1922 সালে ইতালির ক্ষমতায় এসেছিল মুসোলিনি, বলেছিলেন বদলে ফেলবেন ইতালির ভাগ্য, কিন্তু ক্ষমতা পাওয়ার পর প্রথমেই নিজ হাতে তুলে নেন রাষ্ট্রের সকল দায় দায়িত্ব। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবই নিজের পকেট বুকে ভরে ফেলেন মুসোলিনি। সেই রাস্তাতেই হাঁটছে আজকের বাংলাদেশ। সংবিধান মোতাবেক বাংলাদেশে 72 সাল থেকে সকল ক্ষমতা রক্ষিত হয় প্রধানমন্ত্রীর হাতে। আবার সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও মানুষের বাক স্বাধীনতার দিক থেকেও এ দেশ শিকলে বাঁধা পড়েছিল। মুসোলিনির ইচ্ছা ছিল রোম সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনা। স্কুল কলেজ পর্যন্ত সেই চিন্তাধারা ঢুকিয়ে দেয়া হয়। আমরাও এর প্রতিচ্ছবি বাংলায় দেখেছি, কিভাবে ইতিহাস বদলে ফেলা হয়, কিভাবে সংস্কৃতিকে নিয়ন্ত্রণে রাখা হয় তাও দেখেছি। ইতালির ফ্যাসিস্ট নেতাদের দিকে যদি তাকাই তবে দেখা যায় তারা সব সময় বলতেন জাতীয়তাবাদী ভবিষ্যৎ, ধর্মই আত্মার খাবার। বলাই যায় ফ্যাসিবাদ শুধু রাজনৈতিক কোনো বিষয় ছিল না, তা ছিল সংস্কৃতি বদলানোর প্রচেষ্টা। সে সময় ইতালির কবি, লেখক, শিল্পীরা মুসোলিনির পক্ষে প্রচার চালাতেন। বাংলাদেশেও কি এমনটা দেখেছি? অবশ্যই আমরা ঠিক তেমনটাই দেখেছি। মুক্তিযুদ্ধের পর থেকেও এদেশের লেখকরা শুধু এক দলেরই বন্দনা করে গেছেন, আবার কেউ সংখ্যাগরিষ্ঠদের চেতনার বাইরে গেলেই হয়ে উঠতেন দেশদ্রোহী। মুসোলিনিকে নিয়ে শত শত জীবনী লেখা হয়, যেখানে তার শৈশবের প্রতিভাকে ঈশ্বর প্রদত্ত বলা হতো। আজ বাংলাদেশের এক নেতাকে ঘিরেও গড়ে উঠেছে এক একটি রচনা। এক প্রকার চোখে ধুলা দিয়ে জনগণের সমালোচনার শক্তি কেড়ে নেওয়া হয়। রুশতাত্ত্বিক লিও ট্রটস্কি বলেন, যে মুহূর্তে বুর্জোয়া একনায়কতন্ত্র তার সংসদীয় কাঠামো ও স্বাভাবিক পুলিশ ও মিলিটারি পরিকাঠামোর মাধ্যমে সমাজের ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়, সেই মুহূর্তটাই ফ্যাসিবাদী মুহূর্ত। আজ এদেশে ভিন্নমত মানেই হামলা, ক্যাডারদের হাতে থাকে আইন, সংখ্যালঘুদের বাড়ি পড়ে, নারীরা ভোগে অনিরাপত্তায়, দলীয় পরিচয়ে নিয়ন্ত্রণ চলে আসে হাতে। ফ্যাসিবাদ মূলত আসে ধাপে ধাপে, শুরু হয় চেতনাবাদ দিয়ে, শেষ হয় ধর্মবাদ দিয়ে। এক সময় মানুষ বুঝে ফেলে তারা আসলে রাষ্ট্রের হাতের পুতুল মাত্র।